আমরা চাষিরা শশা চাষ করতে গিয়ে সবচেয়ে বড় দুটো সমস্যার মুখে বেশি পড়ে থাকি। প্রথম হচ্ছে এই পাতার ওপরে যে টিপ টিপ ছোপ ছোপ হলুদ হলুদ দাগ, এবং দ্বিতীয় হচ্ছে এই পাতারই পিছন দিকটাতে এবং ওপর দিকটাতে সাদা সাদা পাউডারের মতো কিছু একটা দেখা যায়, যেটা দিনকে দিন অনেক ছড়িয়ে পড়ে এবং এটা ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু গাছকে ব্যাপকভাবে ড্যামেজ করে এবং গাছের বিশাল একটা ক্ষতি সৃষ্টি করে। এই জিনিসগুলো তো আমরা সবাই জানি যে ডাউনি মিলডিউ একটাকে বলা হয় এবং একটাকে পাউডারি মিলডিউ বলা হয়। এইবারে ঘটনা হচ্ছে, যেহেতু এই দুটো রোগের পেছনেই মিলডিউ কথাটি যুক্ত আছে, তাই আমরা অনেক চাষি ভাই মনে করি যে এটা একই গ্রুপের রোগ। তো একই রকম টেকনিক্যাল ওষুধ, একই রকম ট্রিটমেন্ট করলে হয়তো এই দুটোই আমাদের ঠিক হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল। আমরা যে সকল মেডিসিন বা যে সকল টেকনিক্যালগুলি বাজার থেকে নিয়ে এসে ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউয়ের জন্য স্প্রে করছি, যদি ডাউনি মিলডিউয়ের স্প্রেটা পাউডারি মিলডিউয়ের উপরে পড়ে তাহলে কিন্তু একদমই রেজাল্ট আসবে না, উল্টে বরং সেটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তো চলুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব যে ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়, এবং এই রোগটি যদি আপনার জমিতে বা আমাদের জমিতে আসতে থাকে তাহলে এটা কি গাছের মধ্যে খুব ক্ষতি করবে, নাকি এটা ওপর থেকে রেখেই কিন্তু আমরা মাল তুলে বেরিয়ে যেতে পারবো। এবং যদি জমিতে চলেও আসে, এটি কি কোনো ফলের ওপরে ইফেক্ট ফেলবে বা ফলের ওপরে কি কোনো প্রভাব ফেলবে, এবং প্রভাব যদি ফেলে সে কতটুকু ফেলবে, এবং কোন সময়ে এই ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউ আসবে, এবং জমিতে যদি দু একটা দেখাও যায় সেই ক্ষেত্রে আমরা কি স্প্রে করব। যদি একদম জমি ছড়িয়ে পড়ে তার জন্যও বা কি আছে বাজারে ওষুধ। তো আপনিও যদি শশা চাষ করেছেন বা করব ভাবছেন, অবশ্য এই ভিডিওটা পুরোটা দেখবেন। না হলে এই বর্ষার সময়ে যদি আপনি শশা চাষ করে থাকেন তাহলে এমন হতেও পারে কি আপনার জমিতে এই রোগগুলো ভবিষ্যতে দেখা যেতে পারে। তাই জিনিসগুলো জেনে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে কোনো চাষি ভাই বা চাষি দাদা হোক তাদেরকে শেয়ার করবেন, তাদেরকেও জানতে সাহায্য করুন। চলুন লেট না করে মূল ভিডিওতে আসা যাক। আমরা প্রথমেই জানবো পাউডারি মিলডিউ কিভাবে আসে জমিতে। দেখুন, এই যে পাতা রয়েছে, প্রথমত চেনার উপায় হচ্ছে এই যে পাতার ওপরিভাগ এবং নিচের ভাগে কি হয়, সাদা সাদা পাউডারের মতো এক ধরনের ছোপ ছোপ ভাব দেখা যায়। মানে এগুলো এক ধরনের ফাঙ্গাসেরই কর্মকীর্তি, যেটির ফলস্বরূপ আপনি কিন্তু পাতার উপরে দেখতে পাচ্ছেন পাউডারের মতো লেগে আছে। এবং এটি কি কারণের জন্য আসে জমিতে? ধরে নিন রাত্রে কিন্তু একটু ঠান্ডা ভাব হয়েছে, কিংবা রাত্রের দিকটা একটু বৃষ্টি হয়ে একদম আবহাওয়া ঠান্ডা হয়েছে, এবং তার পরের দিনেই ঠিক গরম পড়ে গেল, এমন একটা যে সূর্যের অতিরিক্ত তাপ পড়ে গেল এবং অতিরিক্ত হিউমিডিটি বেড়ে গেল। সেই সিচুয়েশনে কি হবে, গাছের মধ্যে যেহেতু রাত্রেবেলায় ঠান্ডা পেয়েছে এবং দিনের বেলায় ওভার টেম্পারেচার সহ্য করছে, সেই জন্য ওই ফাঙ্গাসটা সেই উপকূলে সবচেয়ে বেশি পরিমাণে বেড়ে ওঠে। তাই এই পাউডারি মিলডিউ এই জিনিসটি কিন্তু আপনাদের যত কাল আছে, মানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, সবচেয়ে বেশি দেখা যায় গ্রীষ্মকালে, এবং বর্ষাকালে কিছু কিছু রেয়ার সময় ক্ষেত্রে দেখা যায় না এমন বলা ভুল, তবে দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় গ্রীষ্মকালে। এবং যদি ডাউনি মিলডিউয়ের কথা বলা যায়, এটির প্রধান লক্ষণ হচ্ছে প্রত্যেকটা পাতার ওপরিভাগে দেখবেন এভাবে ছোপ ছোপ একটা দাগ থাকবে, যেটি কিন্তু আস্তে আস্তে পুরো জমিতে ছড়িয়ে পড়বে। এটা কোন সময়ে বেশি হয়? এটা সবচেয়ে বেশি হয় বর্ষাকালে। কেন হয় তার কারণটাও জেনে নিন। বর্ষাকালে রাত্রে যখন ঠান্ডা থাকে এবং দিনেও কিন্তু খুব একটা গরম গাছ পায় না, মানে ওভারঅল পুরো সারা দিনটা এবং রাত্রির দিকটাও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে বসবাস করে এই গাছপালা। মানে বলা যেতে পারে সারা দিন প্রায় একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে থাকে এবং সূর্যের আলো খুব একটা গাছের পাতার উপরে পড়ে না। যে ফাঙ্গাসগুলি ডাউনি মিলডিউ ছড়ায়, এই ফাঙ্গাসগুলি সবচেয়ে বেশি বাড়তে ভালোবাসে যখন বর্ষাকাল থাকে বা সূর্যের আলো না ওঠে। মিনিমাম একটা পাতার মধ্যে যদি কড়া সূর্যের আলো 72 ঘন্টা না পড়ে, তাহলে সেই পাতার মধ্যে ডাউনি মিলডিউ আসার কিন্তু প্রবল একটা সম্ভাবনা দেখা যায়। এবং রাত্রে বৃষ্টিপাত হলে সেই জন্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি সকাল দিকে আপনারা একটা স্প্রে করে দিন, হালকা হলেও।
কড়া ডোজ না হলেও হালকা হলে একটা স্প্রে চাপিয়ে দিন। এই কারণের জন্যই বলি যাতে ডাউনি মিলডিউটা কিন্তু ভবিষ্যতে আপনার জমিতে না আসে। এইবারে আসি, এই যে ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউ, এই দুটো তো রোগ পাতায় হয়, মানে গাছের মধ্যে হয়, তাহলে ফলের ওপরে কি প্রভাব পড়বে? দেখুন, একটা সিম্পল কথার মধ্যে, মানে একদম সহজ কথার মধ্যে যদি বলা যায়, গাছের পাতা হলো গাছের রান্নাঘর। এবার প্রত্যেকটা গাছের পাতায় থাকে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা, ইংরেজি ভাষায় যেটাকে বলা যায়। তো এই স্ট্রোমাটার মধ্যে গাছ কি করে, সালোক সংশ্লেষ থেকে শুরু করে সূর্যালোক গাছের পাতার মধ্যে নিয়ে এসে খাবার তৈরি করে গাছকে সাপ্লাই দিতে সাহায্য করে। এবার ঘটনা হচ্ছে, যদি পাতার উপরে ফাঙ্গাস লেগে যায়, ওই যে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ ওপরে পাউডারের মতো জমা হয়ে গেছে, তো সেই যে গাছটার মধ্যে হবে, সেই গাছের পাতাতে তো সে সূর্যালোক নিতে পারছে না, সে তো বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারছে না, তাহলে খাবার বানাবে কি করে? আর খাবার যদি নাই বানাই, তাহলে ফ্রুটের সাইজ, মানে ফলের সাইজটাই বাড়বে কি করে, ফলটা ওজনদার হবে কি করে, ফলটা শাইন হবে কি করে, মানে ওভারঅল গাছের গ্রোথ থেকে শুরু করে, গাছের ফ্রুট সেটিং থেকে শুরু করে, গাছের ফল ডেভেলপমেন্ট, এই জিনিসটা কিন্তু একদম গ্রোথ নেমে যাবে নিচের দিকে। তো এটাই একটা প্রভাব পড়ে গাছের পাতার উপরে, এই যে ছোপ ছোপ দাগ হলে বা পাউডারি মিলডিউ হলে। এবার জানবো আমরা পাউডারি মিলডিউয়ের জন্য সবচেয়ে বেস্ট টেকনিক্যাল কি আছে। আমরা কিন্তু কোনো রকম প্রোডাক্টের নাম বলবো না, কিংবা কোনো কোম্পানির প্রমোশন প্রচার করব না, আমরা শুধু টেকনিক্যালের নামগুলি জেনে রাখবো বা খাতায় লিখে রাখবো। সেই টেকনিক্যাল ধরে আমরা দোকানে গিয়ে যে কোনো কোম্পানির ওষুধ নিয়ে এসে স্প্রে করলেই কিন্তু পাউডারি মিলডিউ আপনাদের জমি থেকে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। তাহলে আমরা টেকনিক্যালগুলো জেনে নিই। সালফার, ট্রাইজোলস, স্ট্রোবিলুরিনস, এই সকল টেকনিক্যাল, এবং আমি আরও ডিসপ্লেতে আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি। এই টেকনিক্যালের নামগুলি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, এবং একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে চলবে। একটা যে স্প্রে হয়ে যাবে, তারপরে অন্য একটা টেকনিক্যাল স্প্রে হবে। এবং ডাউনি মিলডিউ প্রথম দিকে যদি কন্ট্রোল করতে হয়, মানে গাছের মধ্যে দু একটা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা দুটো প্রবেশ করছে আর আপনার চোখেই কিন্তু সেটা পড়ে গেছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে এই সকল টেকনিক্যালগুলি। যদি আপনার জমিতে দু একটা দেখা যায়, তবে মানে প্রিভেন্টিভ রূপে, বা আসেনি বা দু একটা দেখা যাচ্ছে, ছড়ায়নি, সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে লাগবে ম্যানক্রোজেব জাতীয় টেকনিক্যাল এবং ক্লোরোথেনোনিল, বা সেটা যদি না পারছেন কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। ব্লাইটক্স থেকে শুরু করে নানা রকম এখন যেগুলি কোম্পানি বাজারে বের করেছে, আপনাদের হাতের কাছে যেটাই আছে, কপার বেস থেকে শুরু করে ক্লোরোথেনোনিল, ম্যানক্রোজেব, যে কোনো একটা প্রিভেন্টিভ রূপে স্প্রে করে রাখবেন। এইবারে যদি মনে হচ্ছে পুরো জমিতে আপনার ছেয়ে যাচ্ছে, মানে গাছকে আমাকে বাঁচাতেই হবে, সেই সিচুয়েশনে এই টেকনিক্যালগুলি আপনারা স্প্রে করতে পারেন। প্রথম হচ্ছে প্রোপামেকোড, ম্যান্ডি প্রোপামাইড, ডাইমেথোমোর এবং জোজামাইট। এই সমস্ত টেকনিক্যালগুলো দু একটা হয়তো আমার স্পেলিং মিস্টেক হয়ে থাকতে পারে, তবে আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এই ডিসপ্লের যে সকল টেকনিক্যালগুলি লেখা আছে, এগুলোর আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, নয়তো আপনারা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন। যদি ডাউনি মিলডিউয়ের সম্ভাবনা অতিরিক্ত হয়ে থাকে আপনার জমিতে, এবং আগামী দিন তো আপনার বর্ষাকাল আসছে, তো এই বর্ষাকালের সময়ে কিন্তু ডাউনি মিলডিউয়ের উৎপাত কিন্তু জমিতে আপনার লেগেই থাকবে। তাই এই টেকনিক্যালগুলোকে স্ক্রিনশট মেরে আপনাদের কাছে রাখুন। দোকানে গিয়ে পরে এই টেকনিক্যাল ধরে যে কোনো প্রোডাক্ট নিয়ে এসে স্প্রে করলে কিন্তু ডাউনি মিলডিউটা কন্ট্রোল হয়ে যাবে। তবে বলে রাখি, এই স্প্রেগুলি কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে কন্টেক্ট, একটা হচ্ছে সিস্টেমিক। কন্টেক্টটা হচ্ছে পাতার ওপরে কন্টেক্টে আসবে তবেই কিন্তু কাজ করবে। যেমন এই পাতার ওপরে যদি থাকে, যেখানে ছত্রাক রয়েছে বা ফাঙ্গাস রয়েছে, তার উপরে যদি এই টেকনিক্যালটা পড়ে, তবেই গিয়ে পড়ে কাজ হবে। এবং সিস্টেমিক হচ্ছে আপনি গাছের মধ্যে স্প্রে করছেন, পুরো কলা কোর্সের মধ্যে ছড়িয়ে গেল, ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে রোগটাকে সারিয়ে তুললো। তো এই জিনিসটাকে আপনাদেরকে আগে বুঝতে লাগবে যে কন্টেক্ট নাকি সিস্টেমিক। যদি গাছের মধ্যে দু একটা দেখা যায়, কন্টেক্ট স্প্রে করে দিন, চলে যাবে। যদি গাছের মধ্যে অতিরিক্ত দেখা যায়, আপনারা পেছনে লেভেলের পেছনে দেখে নেবেন যে এটা সিস্টেমিক কিংবা কন্টেক্ট, তখন সেক্ষেত্রে আপনাদেরকে সিস্টেমিকটা স্প্রে করতে লাগবে। আশা করছি এই পর্যন্ত সবাইকে বোঝাতে পারলাম যে ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউর মধ্যে পার্থক্য, এবং কোন কোন টেকনিক্যাল স্প্রে করলে বাজারে সবচেয়ে বেস্ট রেজাল্ট আসতে পারে। ভিডিওটি যদি এতটা পর্যন্ত দেখছেন, শেষের দিকে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি এতটা দেখার জন্য, সেই জন্য টিপসটা যেটা হচ্ছে, যদি আপনি একটা টেকনিক্যাল স্প্রে করছেন, মানে ডাইমেথোমোরটা আপনি স্প্রে করছেন, সেই টেকনিক্যালের ওষুধ,
পরবর্তীকালে কিন্তু সেই ডাইমেথোমোর আর স্প্রে করা যাবে না। আপনারা চেষ্টা করবেন অন্য টেকনিক্যাল ব্যবহার করার। কারণ কি, একটা ফাঙ্গাসের উপরে 2-3বারের বেশি যদি কোনো রকম একটা টেকনিক্যাল পড়ে যায়, তাহলে কিন্তু সে তার রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি করে ফেলে তার মধ্যে। মানে প্রথম দেবেন একটু কাজ হলো, দ্বিতীয় দেবেন তার থেকে মোটামুটি একটু কম কাজ হলো, তৃতীয়বার বেলায় সেই কাজটা হয় না। এবার আপনি কোম্পানিকে দোষারোপ করবেন, দোকানদারকে দোষারোপ করবেন। আমি আগে থেকে জানিয়ে দিই, একবার টেকনিক্যাল একবার বেশি 2বার ব্যবহার করবেন না একটা টেকনিক্যাল, এবং পরবর্তীকালে আলাদা টেকনিক্যাল ব্যবহার করুন। আমি তো অনেক টেকনিক্যালের নাম বলেছি, 6টা-7টা টেকনিক্যালের নাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে করুন। একটা গাছের জীবনকালে এই 6-7টা টেকনিক্যাল এনাফ, লাগে না। 3টে-4টে টেকনিক্যাল লাগে একটা জীবনের গাছের জীবনকালে, শশা গাছ, করলা গাছ, ভিন্ডি গাছ, যে কোনো গাছেরই। তো সেই হিসাবে ঘুরিয়ে ঘুরিয়ে করুন। পোকামাকড়ের ক্ষেত্রেও সেই একই, যেটা স্প্রে করবেন পরবর্তীকালে করবেন না। সিস্টেমিক আছে, কন্টেক আছে পোকার ক্ষেত্রেও। আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে চাইছি না আপনাদের সাথে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে চাইবেন না। আশা করছি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আরও ভালোভাবে নিয়ে এই বিষয়টাকে কভার করে দেওয়ার। এবং আগামী দিনে আপনার কি চাষ রয়েছে এবং চাষ কি করেছেন, সেই চাষে কি রোগ রয়েছে, এবং শশা চাষ নিয়ে কি আরও কোনো ভিডিও লাগতে পারে আপনাদের বর্ষাকালের, তো আমাকে জানান। আমি চেষ্টা করব এই বিষয়ে আরও ভিডিও আপনাদেরকে তুলে ধরার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।